আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং খুবই সন্নিকটে আমাদের মাহে রমজান, পবিত্র মাহে রমজান এবং মুসলমানদের আসলে খুবই ধর্মীয় একটা মাস। যারা ভাইবিট রয়েছেন তারা কিন্তু এই সময়টা খুবই আসলে এই রমজান মাসে খুব সচেতন থাকার চেষ্টা করেন। বিশেষ করে সেই সমস্ত মানুষ বেশি সচেতন থাকেন যাদের ডায়াবেটিস রোগ রয়েছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মুজিবুর রহমান স্যার। তিনি আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলবেন। স্যার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম। জি, ভালো। আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, যে কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে রমজান মাসে ডায়াবেটিস যে রোগীরা রয়েছে তাদের একটু বাড়তি সতর্কতার প্রয়োজন পড়ে। তো এই যে এই রমজান মাসে রোগীদের আসলে কি কি সতর্কতা মেনে চলতে হয়? আসলে রমজানের মধ্যে মানে হলো আমাদের এই ডায়াবেটিস রোগী যারা, তাদের অবশ্যই একটু সচেতন থাকতে হবে। সচেতনতার ইস্যুটা হলো যে আমরা তো একটি লম্বা সময় না খেয়ে থাকতে হবে রোজা রাখার জন্য। সেই ভোর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ইফতারি পর্যন্ত আমাদেরকে একদম একটা লম্বা সময় না খেয়ে থাকতে হবে। এই লম্বা সময় না খেয়ে থাকলে যে সমস্যাটা হতে পারে আমাদের, সেই সমস্যাটা হলো হাইপোগ্লাইসিমিয়া, অর্থাৎ রক্তের যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের মাত্রাটা মারাত্মকভাবে কমে যেতে পারে। যদি মারাত্মকভাবে কমে যায়, আগে আমাদের সচেতন হতে হবে কিভাবে আমি সেটি বুঝতে পারবো। এই রক্তের স্বল্পতা হলে পরে, রক্তের মধ্যে যদি আমার গ্লুকোজের স্বল্পতা হয়, তাহলে আমি বুঝবো কিভাবে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া। সেটি বোঝার উপায় হলো যে আমি খুব দুর্বল হয়ে যাব, আমার খুব খিদা লাগবে। এটা অবশ্য কমন, আরো অনেক কারণই হয়। একটি কমন সিমটমস হলো ঘেমে যাবে না, আপনার বুকের মধ্যে প্যালপিটেশন শুরু হবে। যদি এরকম সিমটম শুরু হয়ে যায়, তাহলে আপনি ইমিডিয়েটলি, এটা অনেক কারণেই কিন্তু এই সমস্ত সিমটম গুলো হতে পারে, আপনি ইমিডিয়েটলি ব্লাড সুগারটা চেক করবেন। যদি ব্লাডের সুগারের মাত্রাটা সত্যি সত্যি কমে যায়, 4-এর নিচে যায়, তাহলে আপনার হাইপোগ্লাইসেমিয়া কথাটা অবশ্যই। যদি আমি 4-এর নিচে বলতেছি, কিন্তু সাইন্টিফিক্যালি এটা হলো আমরা জানি যে 3.6-এর নিচে গেলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, কিন্তু তারপরেও 4-এর নিচে গেলে বলি কেন, যে আপনার যদি সামনে একটু সময় থাকে, মনে করেন দুপুরের পরে বা বিকালের দিকে আপনার 4 হয়ে গেল বা তার চেয়ে কমে গেল, ওই সময়টাতে একটু ঝুঁকিটা বেড়ে যায়। বিশেষ করে যে রোগীদের অনেক দিন থেকে ডায়াবেটিস আছে, বিশেষ করে যারা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট, তাদের একটু বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে। কাজেই যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে কারা কারা বেশি সচেতন হবেন? যাদের ডায়াবেটিস অনেক দিনের, যাদের ডায়াবেটিস ম্যানেজ করার জন্য ইনসুলিন লাগতেছে, মাল্টিপল ডোজেস লাগতেছে ইনসুলিনের, যারা মানে হলো যে ডায়াবেটিসটা বলে ব্রিটল ডায়াবেটিস, আমাদের একটা টার্ম আছে ব্রিটল, এই সাই করে বেড়ে গেল আবার সাই করে কমে গেল, খুব দ্রুত গ্রুপ আছে যাদের ব্লাড সুগারের মাত্রাটা এরকম দ্রুত ওঠানামা করে। এই গ্রুপের রোগীদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। সচেতনতার ইয়েটা হলো যে হাইপোগ্লাইসেমিয়া হলো কি হলো না সেটি আমাদের বুঝতে হবে। সেটি বোঝার জন্য সিমটম দিয়ে বুঝতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার বাসায় ওই ব্লাড চেক, সুগার চেক করার যন্ত্রটা অবশ্যই থাকতে হবে, এবং সেটি দিয়ে আপনি চেক করতে পারবেন রিয়েলি আপনার ব্লাড সুগারটা কমে গেল কিনা। জি, এটি হলো। জি, খুবই চমৎকার আপনি তথ্য দিচ্ছিলেন। এবং যারা রমজান মাসে যে ডায়াবেটিস রোগীরা রয়েছে তাদের যে সচেতনতার বিষয় আপনি বলছিলেন, আমার বিষয় যে যারা দেখছে এখন, বিশেষ করে আপনার যারা পেশেন্টরা রয়েছে, তাদের আসলে এই আলোচনাগুলো খুবই উপকারে আসবে। তো আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিসের অনেকগুলো কিন্তু ধরন রয়েছে, টাইপ এ বা টাইপ বি, আপনারা ভালো বলতে পারবেন। তো এই যে কোন ধরনের ডায়াবেটিস রোগীদের আসলে মানে রমজান মাসে রোজা রাখতে আপনারা আসলে নিষেধ করে থাকেন সাধারণত? ধন্যবাদ। আসলে টাইপ এ, টাইপ বি এরকম ভাবে আমরা ডায়াবেটিস বলি না, আমরা বলি হলো টাইপ 1, টাইপ 2, আবার প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস। আরেকটি ডায়াবেটিস আমরা বলি, এটা হলো অনেকগুলো কারণ আছে যার জন্য ডায়াবেটিস হতে পারে। বিশেষ করে টাইপ 1 এবং টাইপ 2, টাইপ 2 ডায়াবেটিস রোগীদের নিয়ে আমরা প্রবলেমে কম পড়ি। আমরা বেশি প্রবলেমে পড়ি হলো টাইপ 1 যাদের ডায়াবেটিস, অর্থাৎ যাদেরকে ইনসুলিন ছাড়া ম্যানেজ করা সম্ভব নয়। ওদেরকে যদি আমরা
এই অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়, ওদের যদি রোজা রাখতে হয় তাহলে ওদের হলো একটু মানে বেশি কষাস থাকতে হবে। আবার টাইপ 2 যাদের আছে, যেটি আমি আগে অনেক দিন টাইপ 2 আছে, এবং টাইপ 2 দেখা যায় যে অনেকের জন্য মাল্টিপল ডোজেস অফ ইনসুলিন লাগতেছে, তাদেরকে একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে। আর যারা একটু বয়স্ক মানুষ তাদেরকেও একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে। এবং বিশেষ করে এই ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, দেখবেন আপনি যদি আপনার ডায়াবেটিস রোগী যারা আছেন তারা যদি রমাদানের আগে আপনার ডাক্তারের পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনাকে কতগুলো জিনিস বুঝিয়ে দিবে। যে মনে করেন একজন মানুষ মুখের ওষুধ দিয়ে, অর্থাৎ ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দিয়ে তার ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে, তাদেরকে আমরা বেশিরভাগ ওষুধকে আমরা নিয়ে আসবো হলো ওই ইফতারির সময় এবং রাত্রের খাবারের এই আশেপাশের সময়টাতে। তাহলে আপনার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার যে একটা টেন্ডেন্সি থাকে এই ওষুধগুলোতে, সেটাও কম থাকবে, ক্ষীণ হয়ে যাবে। আবার ভোর রাতের বেলায় এমন কিছু ওষুধ দিব যে ওষুধে আপনার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার প্রবণতা কম। এটা আছে, কিছু কিছু ওষুধ আছে খুব হাইপোগ্লাইসেমিয়া হয়। বিশেষ করে আমি যদি দুইটা ওষুধের নাম বলি, যেমন সালফোনাইল ইউরিয়া একটা গ্রুপ আছে, যেমন গ্লিক্লাজাইড বা গ্লিমিপেরাইড, এই সমস্ত ওষুধগুলোতে খুব হাইপোগ্লাইসেমিয়া হয়। আবার যেমন ধরেন মেটফরমিনে কিন্তু খুব বেশি হাইপোগ্লাইসেমিয়া হয় না। এই জন্য ভোর রাতে যদি আমরা ওষুধ দেওয়ার কথা চিন্তা করি, তাহলে ভোর রাতের দিকে মেটফরমিন গ্রুপের ওষুধ থাকলো, আর সন্ধ্যা রাতের দিকে অর্থাৎ ইফতারির পরে আগে, এই মানে রাতের খাবারের আগে ইফতারির পরে এই সময়টাতে আমরা যদি কারো গ্লিমিপেরাইড বা গ্লিক্লাজাইড থাকে, আমরা ওই গ্রুপের ওষুধগুলো নিয়ে আসবো, বা অন্যান্য ওষুধগুলো আমরা এই গ্রুপের মধ্যে নিয়ে আসলাম। এটা যদি করি তাহলে আমার মনে হয় আরেকটি বিষয় হলো তার ডায়াবেটিসের কন্ট্রোলের উপর ভিত্তি করে ইন জেনারেল ওষুধের মাত্রাটা কিছুটা কমানো যেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য, বিশেষ করে এই বিশেষ মান্থে একটা প্রিকশন হিসেবে। এটি আপনার ডাক্তার আপনাকে পরামর্শটা দিতে পারবে। তখন এটা হলো ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন আছে, এক একজন রোগীর জন্য এক এক রকম প্রযোজ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এবারে জানতে চাইবো যে খুবই কমন একটা সিনারিও, আমরা যেমনটি জানি যে ডায়াবেটিস রোগীরা রয়েছে তাদের জন্য বিশেষ করে অনেকেই দেখা যায় যে এই সময়টাতে আসলে বারবার তাদের ডায়াবেটিস যখন থাকে, ডায়াবেটিস রোগীদের বারবার রক্ত পরীক্ষা করার একটা বিষয়ে কাজ করে আসলে। তো এই যে রমজান মাসে অনেকেই বলে যে আসলে শরীর থেকে ব্লাড বের হলে রোজা ভেঙে যায়। তো যারা ডায়াবেটিস রোগীরা রয়েছেন তাদের এই সময়টাতে আসলে কিভাবে রক্ত পরীক্ষা করা উচিত? হ্যাঁ, এটি আসলে আমরা খুবই রোগীদের এই সমস্যাটা তারা মনে করেন এবং আমাদেরকে প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমি যে এখন ব্লাডটা দিব আমার রোজাটা নষ্ট হয়ে যাবে না? আসলে এটি নিয়ে ইসলামিক যে স্কলাররা আছেন এনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আপনার বৈঠক করে, বৈঠকে এটি সিদ্ধান্ত হয়েই আছে এরকম বেশ কয়েক বছর আগে এটি, যে রোজার মধ্যে আপনি প্রয়োজনে, আপনার অসুখের প্রয়োজনে যদি আপনি রক্ত দেন পরীক্ষা করার জন্য, তাহলে আপনার রোজা নষ্ট হবে না। একদম স্পষ্ট করে এটি বলা আছে। যেমন আমি বলছিলাম একটু আগেও যে আমি দেখা গেল যে আমার হাইপোগ্লাইসেমিয়া হলো কি হয় নাই, এটির জন্য আমার ব্লাড রক্তের সুগার পরীক্ষা করতে হবে, না হলে তার বলতে পারবো না ডেফিনেট করে যে আমার সত্যি সত্যি রক্তের সুগারের মাত্রাটা কমে গেল কিনা। এবং আমি করলাম, এতে কিন্তু আমার রোজা নষ্ট হবে না। রোজা নষ্ট হওয়ার কোন রকমের কোনো মানে সম্ভাবনাই নাই। কাজে অবশ্যই আপনি রোজা রেখেও দিনের বেলায় রক্ত পরীক্ষা করতে পারবেন, রাত্রে তো কোনো কথাই নেই। রাত্রে তো আমাদের যদি মনে করেন, যেমন ধরেন আমরা দেখি ফাস্টিংটা আপনি ইফতারির আগে করেন, ইফতারিটা খেয়ে তার 2 ঘন্টা পরে 2 hours আফটার ব্রেকফাস্ট করেন, তাইলে আপনি যে ইফতারির আগে যে ব্লাডটা দিলেন এটার জন্য কিন্তু আপনার রোজার কোনো সমস্যা হবে না, রোজা ক্ষতিগ্রস্ত হবে না। তারপর আপনি বলতে চাচ্ছেন যে আসলে যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তাদের আসলে এই রমজান মাসে খুব একটা সমস্যা হবে না যদি তারা একটু সচেতনভাবে চলাফেরা করে। অবশ্যই। তো আমরা আমাদের আজকের আয়োজন একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আপনার পেশেন্ট রয়েছে, যারা ডায়াবেটিস রোগী রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে আসলে? সর্বোপরি আপনার কথা মোরালিটি যদি একটু
ধন্যবাদ তানজির আপনাকে। আপনি আসলে অনেকগুলো ইস্যু তুলে নিয়ে এসেছেন, যেটি আমরা নিত্যদিন রোজার আগে এবং রোজার সময় আমাদের রোগীদের কাছ থেকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হই। আসলে যে জিনিসটা আমি বলতে চাই সেই বিষয়টা হলো যে আপনি আসলে রোজা রাখতে পারবেন, এটা আপনার মনের জোর থাকলে অবশ্যই পারবেন, এটি নিয়ে কোনো সংশয় থাকার কোনো অবকাশই নাই। তবে যে বলছিলাম যে যাদের ইনসুলিন লাগে, মাল্টিপল ডোজেস অফ ইনসুলিন লাগে, তাদের জন্য অবশ্যই একটু এক্সট্রা বা বাড়তি একটু সচেতনতার প্রয়োজন আছে। হয়তো ওষুধের ডোজটা একটু কমিয়ে দিব, ইনসুলিনের ডোজটা একটু কমিয়ে দিব, ইনসুলিনটা ভোর রাতের দিকে হয়তো না দেওয়ারই চেষ্টা করব, আপনি সন্ধ্যা রাতের মধ্যে সব ইনসুলিনগুলো শেষ করবেন। তাহলে আমার মনে হয় যে আপনি ভালো থাকতে পারবেন, ভালোভাবে রোজাটা সম্পন্ন করতে পারবেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে স্যার কিন্তু বলছিলেন আসলে যারা রমজানে ডায়াবেটিস রোগীরা রয়েছেন তাদের সচেতনতা কেমন হওয়া উচিত, তারা আসলে কখন রোজা রাখতে পারবে, কখন পারবে না, কিভাবে আসলে খেতে হবে, সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম এতক্ষণ। দর্শক, আমরা কথা দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো আলোচনায়, অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।